অকুপেন্সি জি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ অনেক কিছুই লেখা আছে এখানে, একটু যদি রিডিং পড়ি হালকা পাতলা ভাবে। বিল্ডিং আন্ডার দ্য অকুপেন্সি শ্যাল বি সাবডিভাইডেড অন দ্য বেসিস অফ হ্যাজার্ডিয়াস potential of the contents and this process of industry। তো আমরা তো এত কিছু না পড়ে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বলতে যেখানে আপনার হ্যাজার্ডিয়াস কোনো কিছু আপনার উৎপন্ন হচ্ছে, বা সেখান থেকে আপনার যে মার্কেটে আসতেছে বা ইম্পোর্ট করতেছে, এক্সপোর্ট করতেছে। হ্যাঁ, সেখানে আপনার বিভিন্ন ধরনের হ্যাজার্ডিয়াস জিনিস, প্রথম পলিথিন, পেপার, তারপর সিগারেটের কাজ, বিভিন্ন ধরনের হতে পারে সেটা। হ্যাঁ, কোড যেভাবে বলছে সরকার বা যেভাবে বলতেছে তাদের যে কোড অনুসারে তারা ইন্ডাস্ট্রিজ গুলো করবে। আহ সেটাই কিন্তু কি ক্যাটাগরিতে ফেলতেছে, জি ক্যাটাগরিতে। হ্যাঁ, সেখানে যদি আমরা দেখি যে একটু এই নিচের দিকে যে দেখি, হ্যাঁ, আনলেস এরিয়াজ ডিফারেন্ট ডিগ্রিজ অফ হ্যাজার্ড, এখানে যেটা বললাম আর কি আমি, যে বিভিন্ন হ্যাজার্ড হতে পারে, ইফেক্টিভলি সেগ্রিগেটেড অ্যান্ড সেপারেটেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভিশন অফ দ্য কোড। হ্যাঁ, the most hazardous area in this building is small government govern its classification। এখানে বলতেছে কি যে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরির যে হ্যাজার্ডাস বিল্ডিং গুলো আছে, যে লোকাল যে গভর্নেন্স কোড আছে, সেই কোড অনুযায়ী কি করবে, এটাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করবে। This occupation shall also include the facilities for public utility service and sorry, at the producer and this distributors and in the deal with the generation and distribution of utility facilities। এখানে কি বলতেছে যে আশেপাশে যে আপনাদের লোকাল যে সার্ভিস আছে, গভর্নমেন্ট অথবা লোকাল যে সার্ভিস আছে, ইউটিলিটি সার্ভিস ফেসিলিটি, সেখানে কি করবে, এটা ইয়ে করবে, ডিস্ট্রিবিউট করবে। Any such building or portion thereof which is not using the hazardous materials quantified and categorized in occupancy group J shall be subdivided as follows। এখানে আবার কি বলছে যে which not using hazardous materials quantified, মানে আবার বলছে যে হ্যাজার্ডিয়াস যে মেটেরিয়ালস গুলো ইউজ করবে, সেগুলো আবার কি করতে হবে, ডাইরেক্ট ওখানে ইউজ করতে পারবে না, এটা আবার কি অন্যটা ক্যাটাগরিতে সে মানে যাবে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি সাব ডিভিশন চলে যাবে। সাব ডিভিশন কি বলা আছে, যে এর মধ্যে যে লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, তারপর আছে আপনার মডারেট হ্যাজার্ড হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, এই দুইটা হ্যাজার্ডে ভাগ করতেছে। তো এই ল হ্যাজার্ড কোনটা বলতেছে, যদি আমরা একটু সাধারণভাবে যাই, যে সংক্ষিপ্তভাবে দেখি, যে তো পুরোটাই পড়তে হয়। This shall be include any industrial building in which the content are of such low combustibility and the process of conducted therein are the such low hazardous nature that danger of self ignition and self propagation of the fire non-existence, and only danger being on onset of the fire from external source with the resulting danger to life property। এখানে পরে যেটা আমরা বুঝতেছি যে এই জীবন হচ্ছে ওর মধ্যে যে প্রোডাক্ট গুলো থাকবে বা মালামাল গুলো থাকবে, নিজে থেকে কি হবে, সেলফ অ্যাগনেশন এন্ড সেলফ প্রোগ্রেশন, যে এটা নিজেই জ্বলতে পারবে বা অন্যকে জ্বলতে সাহায্য করবে, বা এটা কি হতে হবে, নন এক্সিস্টেন্ট, বা এটা নাও চলতে পারে অথবা সাহায্য করতে পারে। অনলি ডেঞ্জার বিং ওয়ান অনসেট ফায়ার ফ্রম এক্সটার্নাল, এবং ভিতরে যে বস্তুগুলো বা পদার্থগুলো আছে ভিতরে কি, এটা ভিতরে যে ম্যাটেরিয়াল সেটাকে জ্বালাইতে পারে সোর্সে, এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে, ওইখানে যে জনজীবন আছে সেটাকে বিপন্ন হতে পারে, বা প্রপার্টি ধ্বংস হতে পারে হালকা ভাবে, সেটাকে বলতেছে ল হ্যাজার্ড। মানে তেমন কোনো বড় মানে ধ্বংসাত্মক কোনো জিনিসপত্র থাকবে না, সেটা বলতেছে লো হ্যাজার্ড। তার মডারেট হ্যাজার্ড হচ্ছে তার চেয়ে একটু বেশি, যেহেতু এখানে আমার ল হ্যাজার্ড, তার মডারেটটা বলতে তার চেয়ে একটু বেশি ইয়ে হবে। আগুনটা যেটা উৎপন্ন হবে সেটা কি হবে, একটু ছড়াই ছিটাই যাবে হালকা পাতলা ভাবে, সেটাকে বলতেছে মডারেট হ্যাজার্ড। যদি আমরা এটা পড়ি তাহলে হয়তো ওই রকমই বলবে।
The building such as the container moderately combustible and the industrial process conducted therein thus liable to life give risk to fire which will be spread is moderate rapidity মানে কি যেমন giving of thus considerable smoke এখানে যেটা বললাম বা সেটাই বলতেছে যে এখানে যে আগুনটা উৎপন্ন হবে সেই আগুনটা কি হবে সময়ের সাথে সাথে ছড়ায় যেতে পারে বিভিন্ন দিকে সময়ের সাথে সাথে এটা বেড়ে যাবে সেটাকে বা ধোঁয়া সৃষ্টি হতে পারে সেটাই হচ্ছে আপনাদের মডারেট হ্যাজার্ড তারপর তো আমরা জানি স্টোরেজ বিল্ডিং কি যেখানে অনেক কিছু রাখতে পারি বাট এটা স্টোরেজ বিল্ডিং ক্যাটাগরি আবার ভাগ করতে হবে কোথায় এই হ্যাজার্ডের উপর ভিত্তি করে এই লো হ্যাজার্ড না আমার এই এখানে মতো যদি করতে চাই যে হ্যাজার্ডটা কি লো হ্যাজার্ড না মডারেট হ্যাজার্ড হতে পারে না কারণ যদি আপনার স্টোরেজের মধ্যে আপনারা পলিথিন রাখেন কেমিক্যাল রাখেন তাহলে অবশ্যই সেটা আমাদের কি হবে হ্যাজার্ডিয়াস হবে আবার এস কে আবার ভাগ করছে কিভাবে এই যে ফায়ার রিস্ক স্টোরেজ লো ফায়ার রিস্ক স্টোরেজ মডারেট ফায়ার রিস্ক স্টোরেজ ঠিক আছে ঠিক এই যে কথাটা বলে দিচ্ছে এখানে যে এর যে স্টোরেজটা কয় ধরনের হতে পারে হ্যাজার্ডের উপর ভিত্তি করে সেখানে আপনার ওই সেম কথাটা বলছে যে নিজে থেকে জ্বলতে পারে এবং এটা হালকা জ্বলতে পারে এবং অন্যকে জ্বালাতে সাহায্য করতে পারে এবং সেখানে যে ফায়ারটা উৎপন্ন হবে সেটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আগুনটা ছড়াইতে পারে আর যদি আমরা দেখি যে মডারেটটা ঠিক ওরকম ভাবে একটু পুড়ে পুড়ে এবং নিজে পুড়বে অন্যকে পোড়াবে এবং সেটা কি করবে যে টাইমের সাথে সাথে সেটাকে ছড়াই যেতে পারে সেটাই বলতেছে আবার এর জন্য যদি বিশেষ জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে এখানে যে কোডটা বলছে স্পেসিফিক যে হ্যাজার্ডের জন্য 2.1 14.3 এটা গিয়ে আমরা কি করতে পারি এখানে দেখতে পারি যে এর অ্যামাউন্টটা কি ধরনের হবে এখানে যে ফায়ার রিস্ক যে আসতেছে এটা কত ধরনের হতে পারে আগুনের শিখাটা কতটুকু পর্যন্ত ছড়ালে এটাকে কোন হ্যাজার্ডের মধ্যে পড়বে সেভাবে একটা জিনিস বলা আছে ফায়ার কোডের মধ্যে সেটা হয়তো এটার মধ্যে ইয়ে করে দিচ্ছে রেফার করে দিচ্ছে তারপর আছে আমরা অকুপেন্সি অ্যাসেম্বলি সাধারণতভাবে অ্যাসেম্বলির জন্য একটা জায়গায় সংজ্ঞায় বলা আছে যেখানে আপনার 50 জনের বেশি লোক জমায়েত হয় সেখানে একটু আমরা অ্যাসেম্বলি হিসেবে ট্রিট করি সেখানে 50 জনের উপরে 100 150 200 একসাথে জমায়েত হবে সেখানে আমরা অ্যাসেম্বলি হিসেবে কাউন্ট করতে পারি সেটা হতে পারে আপনার এখানে বলছে কি রিক্রিয়েশন এমনমেন্ট সোশ্যাল রিলিজিয়াস পলিটিক্যাল কালচারাল ট্রাভেল অ্যান্ড সিমিলার পারপোজ এটা কি হতে পারে সেটা জনসমাবেশ হতে পারে কোনো অনুষ্ঠান হতে পারে কোনো পলিটিক্যাল সমাবেশ হতে পারে তারপর কালচারাল প্রোগ্রাম হতে পারে কোনো ট্রাভেল রিলেটেড কিছু হতে পারে সেগুলো হচ্ছে কি আপনার অ্যাসেম্বলি অন্তর্ভুক্ত হবে সেটা সাব ডিভিশন যদি দেখি আমরা এটা হচ্ছে আমাদের লার্জ অ্যাসেম্বলি উইথ ফিক্সড সিট সেটা হচ্ছে I1 আবার বলছে কি স্মল অ্যাসেম্বলি উইথ ফিক্সড সিট অ্যাসেম্বলি সেটা হচ্ছে I2 লার্জ অ্যাসেম্বলি উইদাউট ফিক্সড সিট I3 স্মল অ্যাসেম্বলি উইদাউট ফিক্সড সিট তাহলে আপনি বলেন তো যে লার্জ অ্যাসেম্বলি উইথ ফিক্সড সিট বলতে কি বোঝাচ্ছে যে এখানে কি হবে ফিক্সড সিট থাকতে হবে কি 1000 অথবা মোর পারসন তাহলে হচ্ছে ভাই আমার এটা কি স্টেডিয়াম হতে পারে? রাইট এটা তো অবশ্যই স্টেডিয়াম হতেই পারে অ্যাসেম্বলি আন্ডার পড়তেছে কারণ সেখানে অনেক লোক আসতেছে গ্যালারি তাই না সেটা হচ্ছে 1000-এর উপরে যেখানে লোক থাকতে পারে সেখানে আমরা বলবো লার্জ অ্যাসেম্বলি উইথ ফিক্সড সিট তার মানে কি গ্যালারিতে তো আমার অনেক সিট থাকে থাকে না ফিক্সড সিট যেগুলো আপনার নির্দিষ্ট পার্সনের জন্য সীমাবদ্ধ এটা হচ্ছে আপনার লার্জ অ্যাসেম্বলি স্মল অ্যাসেম্বলি হচ্ছে কি এখানে বলতেছে কি যে স্মল অ্যাসেম্বলি হবে A1 এর কত ছিল 1000 তার চেয়ে কি হবে একটু আপনার কম হতে পারে
বা সেরকম, বাট উইথ ফিক্সড ফর লেস দেন 1000 পার্সন ইন এ স্পেস, মানে 1000 জনের যখন কম হবে সেখানে হবে আমার কত, স্মল অ্যাসেম্বলিজ। তারপর বলছে I3 হচ্ছে আমার 50 থেকে তাহলে 300, ধরে নিতে পারি যে 300 হলে কি হবে, 300 আর মোর পার্সন, সেখানে হচ্ছে আমার I3 উইদাউট ফিক্স সিট। এখানে কি কোনো ফিক্স কোনো সিট থাকবে না, 300টা থাকতে পারে, তার চেয়ে কমও থাকতে পারে, ঠিক আছে। এটা হবে আমাদের I3। I4 বলছে কি, স্মল অ্যাসেম্বলি উইদাউট ফিক্স সিট। এটা স্মল বা সিট থাকতে পারে, নাও থাকতে পারে, 300 পার্সন ইন স্পেস। 300 পার্সন অ্যারেঞ্জমেন্ট আছে, বাট ওখানে সিট থাকতেও পারে, নাও থাকতে পারে। ছোট্ট করে একটা জায়গায় বলে দিছে স্পোর্টস ফেসিলিটিস, যেহেতু এটা আগে তেমন হাইলাইট করা ছিল না, বাট এবার তাও হাইলাইট করা আছে। দিস অকুপেন্সি টাইপ শ্যাল বি ইনক্লুড এনি বিল্ডিং অর পোর্শন দেয়ার অফ মেন্ট for assembly of the separators for the recreational and amusement purpose mainly related to sports. ভাই এখানে তো অকুপেন্সি দেয়া বলে নাই যে কয়জন হবে। না, এখানে বলে নাই অকুপেন্সি, এটা বিষয়টা বলে নাই। এখানে বলছে আপনার অকুপেন্সি টাইপটা বলছে। এখানে যদি আমরা যাই ওয়াটারের ক্ষেত্রে, তাহলে কোথায় লাগতেছে আমার সেটা আমরা দেখি। অ্যাসেম্বলি যে কোথার জন্য আমরা কোথায় কতটুকু পানি ধরবো সেটার জন্য ভাগ করে, বুঝছেন। স্পোর্টস I1, I2, I3, I4, I5, ঠিক আছে। যখন আমরা একটা স্টেডিয়াম করব, লার্জ স্কেলে করব, সেক্ষেত্রে কি আমরা আগে প্ল্যান করে নেই। আর্কিটেক্ট আমরা প্ল্যান তো আমরা করবো না, বাট করতেও পারি, যে কেউ তো করতে পারে, আর্কিটেক্ট করতে পারে, বাট আমরা তাদের যদি কাজটাকে অংশগ্রহণ করি ওয়াটার সার্ভিস ইয়ে হিসাবে, ডিজাইনার হিসাবে, বা সেক্ষেত্রে আমরা কি করব, আগে দেখবো যে ওখানে আমার কতটুকু পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট করে আমার বিল্ডিংটা বা ওই স্টেডিয়াম অথবা ওই কাজটা হবে। তার উপর ভিত্তি করে আমরা ওয়াটারটা নেব, বাট শুধু সিট নিলে হবে না, সেখানে আপনার ডাইভার্সিটি থাকতে হবে, যে কত আমরা ধরবেন যে ওখানে আরো অন্য মানুষ আসতে পারে, বাইরে যখন পিক টাইম আসতেই পারে। তারপরে স্টাফ থাকতে পারে, ড্রাইভার আসতে পারে, বিভিন্ন ধরনের লোক আসতে পারে, তাদের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সেই ওয়াটারটা ক্যালকুলেট করতে হবে। মোট কথা আমার এটা থাকবেই, তার সাথে এডিশনাল কোনো কিছু এসে যোগ হবে ওই মানুষগুলোর জন্য। তাদের জন্য যে এই 90 ধরতে হবে সেটা কিন্তু না, 40 ধরলে যখন হিউজ লোক ধরবেন, 40 ধরলে কোনো আপনার ঝামেলা নেই। যদি আপনার ধরেন যে 1000 পার্সন আছে, আপনি ধরতেছেন যে আমার পিক টাইম আমি ধরলাম যে 1500 বা 2000। আপনি যদি চান যে স্ট্রেসটা আপনি একটু আপনি ভালো রাখবেন, যে যদি কোনো আপৎকালীন সময় যেমন পিক টাইমে কয়েকবার কতগুলো মানুষ হয় হোক, তাহলে যেন আমার এটা সাপোর্ট দিতে পারে, সেক্ষেত্রে আপনি আমার ট্যাঙ্কটা বড় রাখতেই পারেন। হ্যাঁ, তারপর বলছে যে হ্যাজার্ডিয়াস বিল্ডিং। তো আমরা এর আগে তো পড়ে আসছে যে হ্যাজার্ডিয়াস বিল্ডিং এর সংজ্ঞা কি, বাট অকুপেন্সি এর কথা অনেক কয়েকবার উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, যে যখন আমরা পড়ছি যে লো রিস্ক, মডারেট রিস্ক, লো হ্যাজার্ড, মডারেট হ্যাজার্ড। তো এখানে ডাইরেক্ট অকুপেন্সি মানে হ্যাজার্ডিয়াস, ওটা তো ভাই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ছিল। রাইট রাইট। ওটার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু জের কথা উল্লেখ ছিল, দেখছেন। আমি আবার দেখাই। এই যে এইসের মধ্যে, হ্যাঁ, স্টোজের মধ্যে কি বলছিল যে এখানে কোয়ান্টিটির উপর ভিত্তি করে, মানে হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভিত্তি করে ওই গ্রুপটা জের মধ্যে ইয়ে করতে, সাব ডিভিশনের মধ্যে, বুঝছেন, ফেলতে যাচ্ছিল। মানে এখন আমরা দেখবো যে ওখানে কি ধরনের হ্যাজার্ডিয়াস জিনিস থাকতে পারে, ঠিক আছে, ডাইরেক্ট জের মধ্যে। এখন যদি আমরা দেখি যে এনি বিল্ডিং অফ পোর্শন দেয়ার অফ ইউজ ফর স্টোরেজ, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ
and other facilities dealing with the hazardous material exist of the exempt quality of defined in table 3.2.5 or any microbiological facilities shall be categorized in this occupancy group. ঠিক আছে, এখানে কিন্তু বলছে যে স্টোরেজ হবে ইন্ডাস্ট্রিয়াল হোক, রিসার্চ হোক, আদার্স ফ্যাসিলিটিস হোক, যেগুলো কি যে কোনো হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালসের সাথে ডিল করবে বা যোগাযোগ সংস্থাপন করবে, সেগুলোকে ভিত্তি করে কি করতে হবে, আমাদের যে হ্যাজার্ডিয়াসটা আছে সেটাকে আমরা নিরূপণ করব বা ট্রিট করব। সেটা জন্য টেবিল একটা বলছে 3.2.5, জানি না টেবিলে কি আছে, তখন ওদিকে গেলে দেখতে পারবো, পরে দেখবো যখন আমাদের কি বলছে। আমাদের হয়তো এগুলো সময় বিশদ বলছে আর কি, হ্যাজার্ডের জন্য যে কত পার্সেন্টেজ বা অন্য কিছু হবে যে বলতে পারে, আর পরে দেখে নেবো একটু সময় পেলে। একটু লিখে রাখেন এই টেবিলটা, আমরা নোট করে রাখেন, তাহলে আমরা দেখে আসতে পারবো এই টেবিলটা দুটার মধ্যে কি বলছে। তারপর এখানে কি বলছে, যে ওয়ানে বলছে এক্সপ্লোশন হ্যাজার্ডিয়াস বিল্ডিং, তার মানে এটা কি, এখানে কি থাকতে পারে, এক্সক্লুসিভ যে ম্যাটেরিয়াল সেটা থাকতে পারে, কোনো আগ্নেয়াস্ত্র কারখানা থাকতে পারে, বা এর যে রসদ আছে সেগুলো মজুদ থাকতে পারে এই বিল্ডিং এ। যেমন ভাই হাইড্রোজেন পারঅক্সাইড টাইপের কেমিক্যাল রাইট থাকতে পারে রাইট, যে কোনো ধরনের কেমিক্যাল থাকতে পারে এক্সক্লুসিভ। সম্প্রতি তো আমাদের সীতাকুণ্ডে যে ইয়েতে বিস্ফোরণ হলো, বিএম ডিপো মনে হয়। বিএমডি, হ্যাঁ। তারপর আমরা কেমিক্যাল স্টোরেজ বিল্ডিং, হ্যাজার্ডিয়াস বিল্ডিং J2, এটা J2 আন্ডার করতেছে, সেখানে থাকতে পারে কি, যে আপনারা যেটা একটু বললেন যে প্রসেসিং ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়ালস বা প্রোডাকশন বা প্রোডাক্ট হাইলি করোসিভ, টক্সিক, poisonous and physically harmful including corrosive, toxic alkalic acid or other liquid or chemical producing flames and radiation and explosive, poisonous and irritate the corrosive gases। মানে যত প্রকারের বা ক্যারেক্টার বা চরিত্র আছে সবকিছু এখানে বলে দিচ্ছি কেমিক্যালে, ঠিক আছে। যত মোট কথা যত প্রকার কেমিক্যাল আছে স্টোরেজ করবো, সেটা আমাদের কেমিক্যাল হ্যাজার্ডাস বিল্ডিং J2 আন্ডারে পড়ে যাবে। এটা হচ্ছে ফায়ারের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের এগুলো হচ্ছে ফায়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ফায়ার ফাইটিং সিস্টেম। দেখি আমাদের জেটের জন্য ওয়াটারের রিকোয়ারমেন্ট কি দিয়েছে, আমাদের ডোমেস্টিকের জন্য পার পারসন যদি যেখানে থাকবে তাদের জন্য ওয়াটার খুবই কম দিচ্ছে। যদি ফায়ার ক্ষেত্রে যায় সেক্ষেত্রে আলাদা, আমাদের ডোমেস্টিকের জন্য আমরা করতেছি, ডোমেস্টিকের জন্য আমাদের ওখানে তো বেশি লোকজন থাকবে না, তাই না, এই জন্য আমাদের ওয়াটার রিকোয়ারমেন্ট গুলো কম, ঠিক আছে। যে এক্সপ্লোশন হ্যাজার্ডিয়াস বিল্ডিং 1, কেমিক্যাল হ্যাজার্ডিয়াস বিল্ডিং J2, বায়োলজিক্যাল হ্যাজার্ডিয়াস বিল্ডিং J3, রেডিয়েশনাল হ্যাজার্ডিয়াস বিল্ডিং J4। যেখানে আমাদের পারমাণবিক বিদ্যুৎ চুল্লি হচ্ছে, মেগা প্রজেক্ট, সেটা হচ্ছে কি আমাদের রেডিয়েশনাল হ্যাজার্ডিয়াস, যেখানে আমাদের ইউরেনিয়াম পুরায় আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যে কোনো ধরনের রেডিয়েশনাল হচ্ছে, যদি ভাই রেডিয়েশনের ক্ষেত্রে পানি দিলে তো আরো অবস্থা খারাপ হবে। ওটা বেসিক্যালি তো ওখানে সেভাবেই কন্টেনার করেই তো আপনার ইয়ে দিচ্ছে, বিদ্যুৎ প্রস্তুত করতেছে। এজন্য দেখতেছেন না কয়টা ভেসেলের মাধ্যমে এই প্রোটেকশনটা নিচ্ছে, প্রায় 8 না 12 স্তরের এর মাধ্যমে। বেসিক্যালি এখানে রেডিয়েশন করা হয়, এখানে যে তাপমাত্রা যে ক্রিয়েট করা হয় প্রায় কত হাজার সেলসিয়াস ডিগ্রি যেন, প্রায় মনে হয় 4000 ডিগ্রি মনে হয়। 4000 না যেন 39, 4000 যেন, এর চেয়ে বেশি।
এভাবে বলছে যে বায়োলজিক্যাল হ্যাজার্ডিয়াস বিল্ডিং J3, এখানে বলছে কি আছে, biological process and this which is risk harmful biological threat to the occupant exist. এখানে যে বায়োলজিক্যাল অনেক কিছু থাকতে পারে, সেগুলো স্টোরে রাখতে পারে, সেগুলোর ভিত্তি করে যে আপনার যে অকুপেন্সিটা সেটা আপনার হচ্ছে J3। হার্মফুল যে ভাইরাসটা যেখানে আপনার ইয়ে করে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো যে রিসার্চ বা ইয়ে করে সেগুলোর জন্য আপনার হয়তো এটা আছে। আর রেডিয়েশনটা তো বললাম, যেখানে আপনার কোনো রেডিও অ্যাক্টিভেটেড প্রসেস চলবে, সেখানে যে রিস্ক সেটাই আমরা এখানে বিল্ডিং ধরতে পারি এবং J4। অকুপেন্সি কে, এটা তো এটাকে বললাম যে এখানে গ্যারেজ গ্যারেজ মানে যেটা আছে আপনার রিপেয়ার স্টোরেজ করা হয় সেখানেই, সেটা হতে পারে K1 K2 K3। পার্কিং শুধু হতে পারে গ্যারেজ, পার্কিং গ্যারেজ। এটা হতে পারে ডাইরেক্ট পার্কিং মোটর ভেহিকলস অর লিমিটেড পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময়ের জন্য থাকতে পারে। আর প্রাইভেট যেটা হচ্ছে নিজস্ব থাকতে পারে, হ্যাঁ, নিজস্ব যেটা সেটার মধ্যে আপনার আনলিমিটেড টাইমের জন্য থাকতে পারে, হ্যাঁ। যেটা প্রাইভেট সেটা নিজস্ব, আপনার অন্য গাড়ি থাকবে না, নিজের গাড়ি থাকবে, সেগুলো হচ্ছে আনলিমিটেড। রিপেয়ার গ্যারেজ অ্যান্ড শাওয়ার রুম শোরুম, সেটা এখানে আপনার রিপেয়ার গ্যারেজ এবং শোরুম উইথ একসাথে থাকতে পারে, যেখানে রিপেয়ারও হবে এবং ডিসপ্লেড হবে কারগুলো, সেটাই ধরতেছে। সেখানে কিছু লোক থাকবে, তাদের জন্য অকুপেন্সি সেটা আমরা ধরবো K3, হ্যাঁ। আর শেষের যে আছে অকুপেন্সি, একটা আছে L ইউটিলিটি, এটা the occupancy type shall be include the building or portion thereby used for install any type of equipment to provide support service to any building or portion thereof the group of buildings of a small occupancy group with the special provision of occupancy J। এই ইউটিলিটি হচ্ছে কোথায়, এই যে জের আন্ডারে যে আপনার আমাদের যে হ্যাজার্ডাস বিল্ডিং স্টোরেজ গুলো ছিল, তাদের যে মেইনটেনেন্স বা তাদের যে লোকজন হালকা পাতলা যে লোকজন যাওয়া আসা করবে, তাদের জন্য যে বসার জায়গা বা তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তাদের যে সার্ভিস গুলো, সেগুলোর জন্য আমাদের অকুপেন্সি হচ্ছে এগুলো ইউটিলিটি আন্ডারে। নিচের কথা বলছে যেটা বললাম, দিস স্মল সরি দিস শ্যাল অলসো ইনক্লুড অল পাবলিক অর প্রাইভেট ইউটিলিটি ফেসিলিটিস অফ দ্য কনজিউমার in this are located within this consumer site and all the installation are require special care for ensure the life and property is safe and provision of this code। ওই ইউটিলিটি বিল্ডিং যেখানে আপনার মনে করেন যে স্টোরেজ বা যে এর আগে যেটা বললাম যে যেখানে আমাদের হ্যাজার্ডাস বিল্ডিং গুলো হচ্ছে, তাদের তো মেনটেন্যান্স করার জন্য অনেক সময় কি করে লোক যায়, তাই না? তাদের সেখানে অস্থায়ী মানে যখন আপনার লাগবে তখন যাবে, আহ, তাদের সেই সময়টা যে ফেসিলিটিস দরকার, পানি দরকার বা আপনার থাকার বা একটু সময় থাকার জন্য রেস্ট নেওয়ার জন্য যে সার্ভিস গুলো দরকার, তাদের জন্য সেই সুবিধাগুলো ইনশোর করার জন্য হচ্ছে এই ইউটিলিটি বিল্ডিং এর অকুপেন্সিটার রিকোয়ারমেন্ট। তারপর এম হচ্ছে আপনার মিসেলেনিয়াস বৈচিত্র্যময় কোনো স্ট্রাকচার, মিসেলেনিয়াস সেটা হচ্ছে এম। এটা বিভিন্নভাবে বলছে, M1 M2 বলছে কি এনি বিল্ডিং হুইচ দ্যাজ নাইদার লিস্টেড ইন দ্য A to Z। যদি আপনার বিল্ডিং হতে পারে যে এমন হতে পারে স্পেশাল, যেটা আপনার কি এ থেকে যে এম পর্যন্ত যে বিল্ডিংটা সেটা আপনার A to Z নর কাভার্ড, মানে ওইটা কোনো কাভার করতেছে না, আমাদের A to Z কোনো কিছু কাভার করতেছে না, ওই যেগুলো পড়ে আসলাম, তাহলে সেটা হবে কি
ইউনিক কোন একটা ক্যারেক্টার হবে, সেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা রাখতে পারি। সেটা এখানে বলছে যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল M1 স্ট্রাকচার শ্যাল বি complied with NFPA or equivalent standard for the life and fire safety. ঠিক আছে, যদি আমাদের এইখানে যেগুলো পড়ে আসলাম যদি একটাও না থাকে তাহলে অবশ্যই সেটাকে আমাদের স্পেশাল একটা স্ট্রাকচার হিসেবে অ্যাক্টিভেট করে এনএফপিএ জানেন এনএফপিএ টা কি? ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন আপনার। আহ, এটা আছে এনএফপিএ এর একটা এটা ফায়ারি একটা কোড গাইডলাইন। আপনার। হ্যাঁ, 101 যেটা সর্বশেষ আমরা পাচ্ছি বিভিন্ন ইয়েতে আছে, লাইফ সেফটি কোড, ন্যাশনাল ফায়ারের জন্য ফায়ার হচ্ছে 72 মনে হয়। না, এটা ফায়ারের জন্য 70 আছে, পাম্পের জন্য আবার এনএফপি 20 আছে, স্প্রিংলারের জন্য 30 আছে, 40 আছে, 60 আছে, 70 আছে ইলেকট্রিক্যালের জন্য এনএফপি। হ্যাঁ, তো অনেকগুলা আমার কাছে আছে এগুলা, তো সেগুলোর থেকে আমাদেরকে এগুলা ইয়ে করতে হবে, ঠিক আছে, ট্রিট করতে হবে। তারপর M2 হচ্ছে ফেন্স, ট্যাঙ্কস এন্ড টাওয়ার। ফেন্স মানে হচ্ছে আমাদের যে বেড়া দেওয়া বেড়া, ট্যাঙ্ক মানে তো জানি ট্যাঙ্ক যেখানে ইয়ে করা হয় যে কোনো ধরনের, টাওয়ার মানে তো আমাদের এই যে উঁচু যে এটা আছে স্ট্রাকচার গুলো আছে স্টিলের হতে পারে, যেগুলো আপনার 1.5 মিটার হাইট, সেটা বাউন্ডারি ওয়াল, সেগুলো আমাদের ফেন্স। তারপর স্ট্রাকচার ফর দ্য গ্রাভেট ট্যাঙ্ক এন্ড টাওয়ার ফর দ্য টেলিকমিউনিকেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, টার্মিনাল আর অবজারভেশন টাওয়ার, এগুলো আপনার M2 স্ট্রাকচারের মধ্যে পড়তেছে। হ্যাঁ, স্পেশাল স্ট্রাকচারের মধ্যে M2 হ্যাজার্ড ইয়ার মধ্যে বৈচিত্র্যময় স্ট্রাকচারের মধ্যে পড়তেছে। এদের জন্য পানির যে রিকোয়ারমেন্টটা এটা মনে হয় খুবই কম ধরা আছে, এই যে এক জায়গায় ধরা আছে এটার জন্য 3 লিটার করে পানি দেয়া আছে। আর ডি তো বলা আছে যে এখানে water requirements M1 shall be assessed to consider in the necessary uses on this similar purpose any of the এটা আমাদের occupancy. ছেড়ে দিছে ভাইয়া। হ্যাঁ, আমাদের উপর ছেড়ে দিয়ে দিস, তোমরা যা করবা তাই। তো আমাদের এটাই হলো মোট কথা, আমাদের এই অকুপেন্সিটা গো থ্রু করা, এর উপর বেস করে আমাদের ওয়াটার ক্যালকুলেশন করা, তারপর হচ্ছে আমাদের পার পার্সন কতটুকু ওয়াটার লাগবে, কতজন ওয়াটার মানে লোক আছে টোটাল, তাদের উপর বেস করে স্টোরেজ ট্যাঙ্ক করা। এই স্টোরেজ ট্যাঙ্কের যে ওয়াটার আমরা নিচে রাখবো, এখন এটাকে আমরা কিভাবে ইউজ করব, দুই ভাবে ইউজ করতে পারি আমরা। একটা হচ্ছে গ্রাভিটেশনাল, আরটা হচ্ছে আমার প্রেসারাইজ। ঠিক আছে, গ্রাভিটেশনালটা বুঝছেন বলেন তো একটু হালকা পাতলা? গ্র্যাভিটির মানে উপরে উপরে ট্যাঙ্ক হুম, করে গ্র্যাভিটির ফোর্সের মাধ্যমে যেটা নামানো হবে আর কি, সাপ্লাই দেওয়া হবে পানি। রাইট, সেটা হচ্ছে গ্রাভিটেশনাল। আর প্রেসার হচ্ছে আমার টোটালি মেকানিক্যাল সিস্টেম, যেটা মানে আমাদের পাম্পের মাধ্যমে যে যদি আমরা করি। রাইট। আচ্ছা ভাইয়া, তো এখানে আমার ওই যে অকুপেন্সির ক্ষেত্রে একটা কথা আছে আপনার। ধরুন আমরা তো বিভিন্ন ক্যাটাগরি করলাম, কিন্তু এমন একটা কাজ করতেছি যেটা অনেকগুলো ক্যাটাগরির মধ্যেই পড়ে, সেক্ষেত্রে কোনটা ধরবো আপনার? রাইট রাইট যেটা হাইয়েস্ট মিক্স, ওটা ধরবো? যেটা মিক্স অকুপেন্সি, যেটা হাই, রাইট, যেটা হাইস্ট আমরা সেটা ধরেই ক্যালকুলেশন করব। ওটাকে আমরা বলি আমাদের ভাষা মিক্স অকুপেন্সি, যেখানে আমাদের বিল্ডিং গুলো আছে আহ অফিস কাম রেসিডেন্সিয়াল বলা যায়। যেমন একটা হোটেল হয়েছে আমাদের, মনে করেন আমরা লা মেরিডিয়ান যে ধরি, এটা আছে হোটেল বিল্ডিং, তার মধ্যে কি কিছু অফিস আছে যারা ভিআইপি অফিস গুলো, তাদের কি কর্পোরেট অফিস ওখানেই করে, তাই না? যেমন জনতা ব্যাংক আছে, মনে করেন যে আপনার ভিএলা ট্যাক্সের অফিস আছে, তাদের কি তাদের জন্য কয়েকটা ফ্লোর ছেড়ে দেওয়া আছে, তাহলে আমার কি হবে মিক্স অকুপেন্সি। বাট হাই প্রায়োরিটি হচ্ছে হোটেল, হোটেলের যে ওয়াটারটা সেটা বেস করে কিন্তু আমাদের ওখানে ওয়াটার ক্যালকুলেশনটা করা আছে। মানে ওই লা মেরিডিয়ানের যে ভবনটা আমাদের নিকুঞ্জে, সেটার কনসার্নেন্সি আমাদের অফিস করছে। তো তারপর ভিএলআরটেক্সের, তার ফকির নিটওয়্যার, অ্যাপেক্স, হাইটে, মানে অনেকগুলো প্রজেক্ট আমি কাজ করছি তাদের সাথে। অলমোস্ট যদি বলতে চাই 50 থেকে 60টা ইন্ডাস্ট্রিজ বিল্ডিং, আর রেসিডেন্সিয়াল বিল্ডিং তো 150 থেকে 200টার মতো হবে। বিভিন্ন ওই যে আমাদের শান্তা গ্রুপ, তারপর আপনার শান্তা যে ডেভেলপার,
একে আর্কিটেক্ট, বিভিন্ন আর্কিটেক্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে আর কি স্যারদের সাথে। বাংলাদেশে যে টপ 10 যে আর্কিটেক্ট গুলো আছে, সাহেবগুলো আছে, তাদের সাথে ইনশাল্লাহ আমার কাজ করার একটু এক্সপিরিয়েন্স আছে। রফিক আজম স্যার, তারপর ওদিকে নুহাশ খালিদ পলাশ স্যার, তারপর ওদিকে এহসান স্যার, তারপর অনেক স্যারের নাম হয় নাই, ওই স্যারদের সাথেও অনেক কাজ করা হয় আর কি। আপনি তাহলে ভাই অনেক এক্সপেরিয়েন্স পাইছেন আপনার প্লাম্বিং এর ক্ষেত্রে, আমাদের কিছু আমি দিয়েন আপনার ওখান থেকে। এই তো ভাই দিচ্ছি।